আসসালামু আলাইকুম। জ্ঞানালাপ আর্কাইভে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের এই বিশেষ সিরিজটি সাজানো হয়েছে প্রতিযোগিতামূলক চাকরির প্রস্তুতির কথা মাথায় রেখে। হ্যাঁ, আর এখানে আমরা মূলত আলোচনা করব ভূগোল ও পরিবেশ বিজ্ঞান নিয়ে। মোট ৫টি পর্বের এই সিরিজের আজ আমাদের প্রথম পর্ব। আর আজ আমরা একটা দারুণ যাত্রা শুরু করতে যাচ্ছি। এই যাত্রায় আমরা দেখব ভূগোলের মূল ধারণা একেবারে শুরু থেকে, মানে আমাদের এই পৃথিবীর জন্ম কিভাবে হলো, এর ভেতরের গঠনটা ঠিক কেমন। আর আমরা যে মাটির উপর দাঁড়িয়ে আছি, সেই ভূত্বক আসলে কি দিয়ে তৈরি সেটাও জানব। একদম। ঠিক আছে, তাহলে চলুন এই বিশাল ক্যানভাসের প্রথম আঁচড়টা দেওয়া যাক। আচ্ছা, আমরা যখন ভূগোল বা জিওগ্রাফি শব্দটা শুনি, মাথায় প্রথমেই তো আসে মানচিত্র, বিভিন্ন দেশ, রাজধানী এইসব। কিন্তু শব্দটার আসল অর্থ তো আরও অনেক গভীর, তাই না? অবশ্যই। আসলে শব্দটা ভাঙলেই এর মূল পরিচয়টা পাওয়া যায়। এটা এসেছে দুটো গ্রিক শব্দ থেকে। গ্রিক শব্দ। হ্যাঁ, একটা হলো জিও, যার মানে হচ্ছে পৃথিবী, আর অন্যটা হলো গ্রাফি, যার মানে বর্ণনা। সুতরাং একেবারে সহজ ভাষায় যদি বলি, ভূগোল মানে হলো পৃথিবীর বর্ণনা। পৃথিবীর বর্ণনা, ব্যাপারটা শুনতে যত সহজ মনে হচ্ছে, এর পরিধি তো আসলে বিশাল। মানে আমাদের এই গ্রহ, তার মানুষজন, প্রকৃতি সবকিছুই তো এর মধ্যে চলে আসে। ঠিক, এই বিষয়ে অধ্যাপক ডাডলি স্ট্যাম্পের একটা সংজ্ঞা আছে, খুব সুন্দর। হ্যাঁ, আমারও খুব পছন্দের ওটা। উনি বলেছিলেন, পৃথিবী ও এর অধিবাসীদের বর্ণনাই হল ভূগোল। মানে কি সহজ আর সম্পূর্ণ একটা কথা। একদম। আবার দেখুন, অধ্যাপক কার্ল রেটা বিষয়টাকে আরেকটু অন্যভাবে দেখেছেন। তিনি ভূগোলকে বলেছেন পৃথিবীর বিজ্ঞান বা সায়েন্স অফ দি আর্থ। পৃথিবীর বিজ্ঞান, তার মানে এটা শুধু বর্ণনা নয়, এর পেছনের যে কার্যকারণ, বিভিন্ন প্রক্রিয়া, সেগুলোর বিজ্ঞানসম্মত বিশ্লেষণও এর অংশ। ঠিক তাই। আর পরীক্ষার জন্য, বিশেষ করে এমসিকিউর জন্য, এই সংজ্ঞাগুলো আর শব্দের উৎসটা মনে রাখা কিন্তু খুব জরুরি। আচ্ছা, তাহলে ভূগোলের এই মৌলিক ধারণা থেকে চলুন এবার আমরা একটু মহাবিশ্বের দিকে তাকাই। এই যে আমাদের পৃথিবী, এটা এলো কোথা থেকে? এর উৎপত্তির পেছনে সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যাটা কি? এর জন্য আমাদের প্রায় 13.8 বিলিয়ন বছর পেছনে ফিরে তাকাতে হবে। 13.8 বিলিয়ন বছর? হ্যাঁ, মহাবিশ্বের উৎপত্তি নিয়ে সবচেয়ে স্বীকৃত যে তত্ত্বটা এখন আছে, তা হল মহাবিস্ফোরণ তত্ত্ব বা বিগ ব্যাং থিওরি। বিগ ব্যাং থিওরি? হ্যাঁ। এটা কে দিয়েছিলেন? 1927 সালে বেলজিয়ামের একজন জ্যোতির্বিজ্ঞানী জর্জ লেমিট্রে প্রথমেই যুগান্তকারী ধারণাটা সবার সামনে আনেন। এই নামটা পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো তত্ত্বটা ঠিক কি বলছে? তখন কি হয়েছিল? তত্ত্বটা বলছে, আজকের এই যে সুবিশাল মহাবিশ্ব, সমস্ত নক্ষত্র, ছায়াপথ, গ্রহ সবকিছুই একটা অতি ক্ষুদ্র, অসম্ভব গরম আর অল্পনীয় ঘন একটা বিন্দুতে বন্দী ছিল, যেটাকে বিজ্ঞানীরা বলেন সিঙ্গুলারিটি। একটা বিন্দুতে সবকিছু? হ্যাঁ, একটা পিনের মাথার চেয়েও কোটি কোটি গুণ ছোট একটা বিন্দুতে। তারপর কোনো এক মুহূর্তে সেই বিন্দুতে এক প্রচণ্ড বিস্ফোরণ ঘটে এবং সেখান থেকেই স্থান, কাল এবং সকল বস্তুর সৃষ্টি হয়। আর মহাবিশ্ব সেই মুহূর্তে থেকে প্রসারিত হতে শুরু করে, যা আজও হয়ে চলেছে। কিন্তু এটা তো একটা তত্ত্ব ছিল। এর পক্ষে কি কোনো জোরালো প্রমাণ ছিল তখন? চমৎকার প্রশ্ন। প্রথম দিকে অনেকে এটাকে নিছক গাণিতিক ধারণা বলে মনে করতেন, কিন্তু 1929 সালে বিজ্ঞানী এডউইন হাবেল টেলিস্কোপ দিয়ে যা পর্যবেক্ষণ করলেন, তা সব কিছু বদলে দিল। তিনি কি দেখেছিলেন? তিনি দেখলেন ছায়াপথ বা গ্যালাক্সিগুলো স্থির নয়, বরং সেগুলো একে অপর থেকে প্রচণ্ড গতিতে দূরে সরে যাচ্ছে। দূরে সরে যাচ্ছে? হ্যাঁ, ঠিক যেন একটা ফোলানো বেলুনের গায়ে আঁকা বিন্দুর মতো। বেলুনটা ফুলালে বিন্দুগুলো যেমন একে অপর থেকে দূরে সরে যায়, মহাবিশ্ব ঠিক সেভাবেই প্রসারিত হচ্ছে। তার মানে হাবলের এই পর্যবেক্ষণ বিগ ব্যাং তত্ত্বের সবচেয়ে বড় একটা প্রমাণ হিসাবে কাজ করল। একদম। আর আমরা যে ছায়াপথে আছি, তার নাম তো আমরা জানি, মিল্কি ওয়ে বা আকাশগঙ্গা। আমাদের সৌরজগৎ এই বিশাল সর্পিলাকার ছায়াপথের এক কোণায় রয়েছে, যার ব্যাস প্রায় 1,00,000 আলোকবর্ষ। 1,00,000 আলোকবর্ষ? বিশাল ব্যাপার। এই মহাজাগতিক প্রেক্ষাপটটা বোঝা খুব জরুরি, কারণ এই মহাবিস্ফোরণের অরব অরব বছর পরের এক ক্ষুদ্র অংশ হল আমাদের সৌরজগৎ, এবং তার একটি গ্রহ হল আমাদের এই পৃথিবী। আচ্ছা, মহাবিশ্বের জন্ম তো হলো।
এবার চলুন সেই বিশাল ক্যানভাস থেকে একটু জুম ইন করে আমাদের নিজেদের ঘরে অর্থাৎ পৃথিবীতে ফিরে আসি। আমরা তো পৃথিবীর বাইরের রূপটাই দেখি, মানে পাহাড়, সমুদ্র, সমভূমি। কিন্তু এর ভেতরটা ঠিক কেমন? এটা কি অনেকটা সেদ্ধ ডিম বা পেঁয়াজের মতো স্তরে স্তরে সাজানো? ঠিক এই উপমাটাই আমি ব্যবহার করতে যাচ্ছিলাম। পৃথিবীর ভেতরটা আসলেই অনেকটা পেঁয়াজের মতো, কয়েকটি প্রধান স্তরে বিভক্ত। একেবারে বাইরের যে পাতলা খোসার মতো স্তরটা, যার ওপর আমরা বসবাস করি, সেটা হলো অশ্বমণ্ডল বা ভূত্বক, ইংরেজিতে যাকে বলে ক্রাস্ট। আচ্ছা, এই খোসার ঠিক নিচে তাহলে কি আছে? খোসার নিচে রয়েছে পেঁয়াজের সবচেয়ে বড় অংশটার মতো একটা স্তর, যেটাকে বলা হয় গুরুমণ্ডল বা ম্যান্টেল। এটা ভূত্বকের নিচ থেকে প্রায় ২,৮৮৫ কিলোমিটার গভীর পর্যন্ত বিস্তৃত। প্রায় ৩,০০০ কিলোমিটার। হ্যাঁ, আর এটি মূলত ব্যাসল্ট জাতীয় ভারী শিলা দিয়ে গঠিত। আর একেবারে কেন্দ্রে পেঁয়াজের মাঝের অংশের মতো। পৃথিবীর একেবারে কেন্দ্রে রয়েছে কেন্দ্রমণ্ডল বা কোর। এর পুরুত্ব প্রায় ৩,৪৮৬ কিলোমিটার, আর এখানেই কিন্তু সবচেয়ে মজার ব্যাপারটা লুকিয়ে আছে। সেটা কি? পৃথিবী যখন শুরুর দিকে উত্তপ্ত আর গলিত অবস্থায় ছিল, তখন সবচেয়ে ভারী যে উপাদানগুলো, সেগুলো অভিকর্ষের টানে কেন্দ্রের দিকে চলে যায়। আর সেই ভারী উপাদানগুলো হল লোহা মানে আয়রন বা Fe এবং নিকেল বা Ni। ও আচ্ছা, লোহা আর নিকেল। হ্যাঁ, আর এ কারণেই কেন্দ্রমণ্ডলকে সংক্ষেপে নিফে NIFE বলা হয়। এই নিফে স্তরটা MCQ পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। তার মানে আমাদের পৃথিবীর কেন্দ্রটা আসলে লোহা আর নিকেলের একটা বিশাল গোলক। এর কি কোনো বিশেষ গুরুত্ব আছে? অমছনান গুরুত্ব আছে। এই গলিত ধাতব কেন্দ্রমণ্ডলের ঘূর্ণনের ফলে পৃথিবীতে একটা শক্তিশালী চৌম্বক ক্ষেত্র তৈরি হয়েছে। এই চৌম্বক ক্ষেত্র একটা অদৃশ্য বর্মের মতো আমাদের পৃথিবীকে সূর্যের ক্ষতিকারক সৌরঝড় আর মহাজাগতিক রশ্মি থেকে রক্ষা করে। অবিশ্বাস্য। তার মানে শুধু একটা তথ্য নয় যে পৃথিবীর কেন্দ্রের লোহা আছে, বরং সেই লোহার অস্তিত্বের কারণেই আমরা এখানে বেঁচে আছি। আচ্ছা, এই যে ভূত্বক আর গুরুমণ্ডল, এদের মাঝে কি কোনো বিভাজন রেখা আছে? হ্যাঁ, আছে। এই দুটি স্তরকে যে একটি পাতলা স্তর দিয়ে আলাদা করা হয়েছে, তার একটা নাম আছে। সেটা হল মোহবিচ্ছেদ স্তর। দারুণ। তাহলে চলুন এবার আমরা যে স্তরটার উপর বাস করি, সেই ভূত্বক বা ক্রাস্ট নিয়ে আরেকটু গভীরে যাওয়া যাক। এটা তো পৃথিবীর মোট আয়তনের তুলনায় খুবই পাতলা একটা স্তর, তাই না? খুবই পাতলা। এর গড় পুরুত্ব মাত্র ২০ কিলোমিটারের মতো। তুলনা করলে একটা আপেলের খোসা যতটা পাতলা, পৃথিবীর তুলনায় ভূত্বক তার থেকেও পাতলা। মাত্র ২০ কিলোমিটার। হ্যাঁ, তবে এর একটা মজার বৈশিষ্ট্য হল, যতই এর গভীরে যাওয়া যায়, তাপমাত্রা ততই বাড়তে থাকে। প্রতি ১ কিলোমিটার গভীরতায় তাপমাত্রা প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াস করে বেড়ে যায়। তার মানে কয়েক কিলোমিটার নিচেই অমসুন গরম। আচ্ছা, এই ভূত্বক কি সব জায়গায় সমান? মানে ধরুন হিমালয় পর্বতমালার নিচের ভূত্বক আর প্রশান্ত মহাসাগরের তলার ভূত্বক কি একই রকম? একেবারেই না। আর এটাই ভূত্বকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাজন। ভূত্বককে প্রধানত ২ ভাগে ভাগ করা হয়। একটা হল মহাদেশীয় ভূত্বক, কন্টিনেন্টাল ক্রাস্ট, আর অন্যটা মহাসাগরীয় ভূত্বক। ওশেনিক ডাস্ট। এদের মধ্যে মূল পার্থক্যটা কোথায়? পুরুত্বে নাকি অন্য কিছু? মূল পার্থক্য এদের পুরুত্ব এবং উপাদান দুটোতেই। মহাদেশীয় ভূত্বক, অর্থাৎ যেটার উপর পাহাড় পর্বত সমভূমি দাঁড়িয়ে আছে, সেটা বেশ পুরু, গড়ে প্রায় ৩৫ কিলোমিটার। আচ্ছা। আর এটি মূলত সিলিকন, SI আর অ্যালুমিনিয়ামের AL এর মতো হালকা উপাদান দিয়ে তৈরি। এ কারণে এই স্তরকে সংক্ষেপে সিয়াল বলা হয়। ও, সি ফর সিলিকন আর অ্যালুমিনিয়াম মিলিয়ে হলো সিয়াল। বেশ মন্তিকি। তাহলে সমুদ্রের নিচের ভূত্বকটা? মহাসাগরীয় ভূত্বক তুলনামূলকভাবে অনেক পাতলা, গড়ে মাত্র ৫ কিলোমিটার পুরু। আর এটি মহাদেশীয় ভূত্বকের চেয়ে ভারী উপাদান দিয়ে তৈরি, যেমন সিলিকন এবং ম্যাগনেসিয়াম। তাই এই স্তরকে বলা হয় সীমা। সীমা মানে সিলিকন আর ম্যাগনেসিয়াম। তার মানে হালকা সিয়াল স্তরটি তুলনামূলক ভারী সীমা স্তরের ওপর অনেকটা ভেসে আছে। ব্যাপারটা কি এরকম? ঠিক ধরেছেন, অনেকটা বরফখণ্ডের মতো। এই কারণেই মহাদেশগুলো সমুদ্রপৃষ্ঠ থেকে উঁচু হয়ে আছে, কারণ মহাদেশীয় ভূত্বক হালকা এবং পুরু, আর মহাসাগরীয় ভূত্বক ভারী এবং পাতলা।
এই ধারণাটা প্লেট টেকটনিক্স বোঝার জন্য খুব জরুরি, যা আমরা ভবিষ্যতের পর্বগুলোতে আলোচনা করব। বিষয়টা সত্যি অবাক করার মতো। তার মানে আমাদের পায়ের নিচের মাটি সব জায়গায় এক নয়। আচ্ছা, এবার যদি আমরা পুরো ভূত্বকের রাসায়নিক গঠনটা দেখি, মানে কি কি মৌলিক উপাদান দিয়ে এটা তৈরি, তাহলে সবচেয়ে বেশি কি পাওয়া যাবে? এই প্রশ্নটা শুনিয়ে বেশিরভাগ মানুষ হয়তো লোহা, সিলিকন বা অন্য কোনো ধাতুর কথা ভাববে। কিন্তু অবাক করা সত্যিটা হলো ভূত্বকের প্রধান এবং সবচেয়ে বেশি পরিমাণে থাকা উপাদানটি হলো অক্সিজেন। এক মিনিট, অক্সিজেন? অক্সিজেন তো একটা গ্যাস যেটা দিয়ে আমরা শ্বাস নিই। কঠিন ভূত্বকের প্রায় অর্ধেকই অক্সিজেন, এটা কিভাবে সম্ভব? সম্ভব, কারণ ভূত্বকে অক্সিজেন মুক্ত গ্যাসীয় অবস্থায় থাকে না। এটি সিলিকন, অ্যালুমিনিয়াম, লোহার মতো অন্যান্য মৌলের সাথে রাসায়নিকভাবে যুক্ত হয়ে বিভিন্ন খনিজ যৌগ তৈরি করে, যেমন সিলিকেট, অক্সাইড ইত্যাদি। এই কঠিন খনিজগুলোর মোট ভরের প্রায় 46.6% হল অক্সিজেন। এটা তো অবিশ্বাস্য একটা তথ্য। তাহলে অক্সিজেনের পর দ্বিতীয় স্থানে কি আছে? দ্বিতীয় স্থানে আছে সিলিকন, যার পরিমাণ প্রায় 27.7%। পৃথিবীর বেশিরভাগ শিলা বা পাথরই আসলে সিলিকেট খনিজ, অর্থাৎ অক্সিজেন আর সিলিকনের যৌগ। এই যে বালি, কোয়ার্টজ, এগুলো সবই তো সিলিকন ডাইঅক্সাইড। বেশ, তাহলে ধাতুগুলোর মধ্যে কোনটির পরিমাণ সবচেয়ে বেশি? ভূত্বকে বা ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি পরিমাণে যে ধাতু পাওয়া যায় তা হল অ্যালুমিনিয়াম। এর পরিমাণ 8.1%। আমরা যে অ্যালুমিনিয়ামের পাত্র ব্যবহার করি তার মূল উৎস বক্সাইট আকরিক এই ভূত্বকেই পাওয়া যায়। এখানে প্রায়ই একটা বিভ্রান্তি তৈরি হয়। অনেকেই মনে করেন পৃথিবীতে সবচেয়ে বেশি পরিমাণে লোহা পাওয়া যায়। হ্যাঁ, আর এই পার্থক্যটা বোঝা খুব জরুরি। প্রশ্নটা যদি হয় ভূত্বকে সবচেয়ে বেশি কোন ধাতু আছে, উত্তর হবে অ্যালুমিনিয়াম। কিন্তু যদি প্রশ্ন হয় পুরো পৃথিবীতে সবচেয়ে বেশি কোন ধাতু আছে, তখন উত্তর হবে লোহা বা আয়রন। ও আচ্ছা, কারণ আমরা আগে আলোচনা করেছি পৃথিবীর বিশাল কেন্দ্রমণ্ডলটাই তো লোহা দিয়ে তৈরি। একদম, ভূত্বকে লোহার পরিমাণ মাত্র 5%। তাই পরীক্ষার সময় প্রশ্নটা খুব সতর্কভাবে খেয়াল করতে হবে। ভূত্বক নাকি সমগ্র পৃথিবী, কোনটা জানতে চাওয়া হয়েছে? চমৎকার একটা বিষয়। তাহলে আজকের আলোচনা থেকে আমরা একটা পরিষ্কার ছবি পেলাম। হ্যাঁ, আমরা যদি পুরো যাত্রাটা একবার দেখি, আমরা শুরু করেছিলাম ভূগোলের অর্থ দিয়ে, তারপর প্রায় 13.8 বিলিয়ন বছর পেছনে গিয়ে বিগব্যাংয়ের মাধ্যমে মহাবিশ্বের জন্ম দেখলাম। সেখান থেকে জুম ইন করে দেখলাম আমাদের পৃথিবী কিভাবে পেঁয়াজের মতো 3টি প্রধান স্তরে ভূত্বক, গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলে বিভক্ত। এবং সবশেষে আমরা যে পাতলা খোসার ওপর দাঁড়িয়ে আছি, সেই ভূত্বকের দুটি ভিন্ন রূপ, মহাদেশের নিচের সিয়াল আর সমুদ্রের নিচের সীমা, এবং এর অবাক করা রাসায়নিক গঠন সম্পর্কে জানলাম, যেখানে সবচেয়ে প্রধান উপাদান হল অক্সিজেন। প্রতিটি অংশই পরস্পরের সাথে যুক্ত এবং আমাদের এই গ্রহকে বুঝতে সাহায্য করে। অবশ্যই আগামী পর্বে আমরা এই ভূত্বকের উপাদান, অর্থাৎ শিলা এবং আগ্নেয়গিরি ও পর্বতমালার মতো ভূমিরূপগুলো কিভাবে তৈরি হয় তা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। আশা করি সেই পর্বেও সবাই আমাদের সাথেই থাকবেন। পরবর্তী পর্বগুলো নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জ্ঞানীর এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আমরা আজ পৃথিবীর স্তরগুলো নিয়ে আলোচনা করলাম, যেন এগুলো স্থির কিছু স্তর। কিন্তু মজার ব্যাপার হলো, এই স্তরগুলো, বিশেষ করে ভূত্বক, মোটেও স্থির নয়। এই যে হালকা মহাদেশীয় প্লেটগুলো ভারী মহাসাগরীয় প্লেট আর গুরুমণ্ডলের উপর ভেসে বেড়াচ্ছে, এর মানে হলো আমাদের পায়ের নিচেরই কঠিন মাটি আসলে প্রতি মুহূর্তে খুব ধীরে ধীরে নড়াচড়া করছে। ভাবুন তো, এই স্থির পৃথিবী আসলে ভেতর থেকে কতটা অস্থির আর জীবন্ত। জ্ঞানালাভ আর্কাইভ।